আজকে ব্যাপক পরিবর্তন হয়েছে। আজকে ইতিমধ্যে 25 কোটি মানুষ দারিদ্র্য সীমার ঊর্ধ্বে উঠে এসছেন। স্বাভাবিক কারণে সেটাকে পুনঃসংস্কারের প্রয়োজন ছিল। যারা দারিদ্র্য সীমার উপরে উঠে এসছেন তাদেরকে তারা যাতে স্থায়ী ইনকাম করতে পারেন সেই দিশাতে তাদেরকে যাতে দক্ষ হিসাবে বিভিন্ন উদ্যোক্তাতে যাতে তাদেরকে রূপান্তরিত করা যায়, তার জন্য কিন্তু জি-রামজিতে এখানে প্রাবধান রাখা আছে। মনরেগাতে যেখানে 100 দিনের কাজের প্রাবধান রাখা ছিল, সেখানে জি-রামজিতে 125 দিনের শুধু প্রাবধান নয়, সেখানে 125 দিনের কিন্তু সেখানে গ্যারান্টি রাখা হয়েছে। এছাড়া প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে তাদের চাহিদা আলাদা, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের যে সমস্যা সেগুলো আলাদা, সেগুলোকে আলাদা ভাবে বিচার বিশ্লেষণ করে যেই পঞ্চায়েতের জন্য তার সার্বিক ডেভেলপমেন্টের জন্য যেই ধরনের ফান্ড প্রয়োজন কিংবা যত সংখ্যক কাজের প্রয়োজন, সেই সমস্ত প্রাবধান কিন্তু জি-রামজিতে রাখা হয়েছে। সময়ে কাজ শেষ করা, কাজ অনলাইন সেটাকে মনিটরিং করা, কি কাজ হবে গ্রাম সভার মধ্য দিয়ে সেই কাজ নির্ধারণ করা, কতটুকু কাজ হয়েছে গ্রাম সভার মধ্য দিয়ে সেই কাজকে অনুবেক্ষণ করা ইত্যাদি সমস্ত কিছু, কত লেবার কাজ করেছে, কতটুকু কাজ হয়েছে, কত টাকার কাজ হয়েছে ইত্যাদি সমস্ত কিছু অনলাইন মনিটরিং সিস্টেম কিন্তু এটার মধ্যে আনা হয়েছে। ফলে আগে আমরা বিগত সরকারের সময় যেভাবে মনরেগাকে ইউজ করা হতো এবং যে কিছু মনরেগার মধ্যে যে ধরনের দুর্নীতির বিষয়বস্তু সেখানে উঠে এসছিল বা অভিযোগ উঠে আসতো, ফলে আগামী দিনে কিন্তু সেগুলো একটা দুর্নীতি মুক্ত পরিবেশে কিন্তু আমাদের গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে আমাদের এই প্রকল্প কিন্তু আমাদের কাজে আসবে। আমরা বিগত দিনে আগে দেখেছি বিগত সরকার কিভাবে মনরেগাকে ইউজ করেছেন। সেখানে ভুয়ো ম্যান্ডেট দেখানো হতো, ভুয়ো জব কার্ড দেখানো হতো এবং 20 জনের কাজ করে 50 জনের ম্যান্ডেট সেগুলো দেখানো হতো। রাখা হয়েছিল 100 দিনের কাজ, কিন্তু বাস্তবে সেখানে 100 দিনের কাজ কিন্তু আমরা দেখতে পেতাম না। সবই কারণে এই ধরনের অসামঞ্জস্য যাতে না থাকে, যাতে দুর্নীতি মুক্ত করা যায় এই প্রকল্প থেকে, তার জন্য কিন্তু আমাদের এই জি-রামজি আমাদের একটা ঐতিহাসিক আইন হিসাবে আমাদের ভারতবর্ষের মধ্যে এসছে, যার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এটাকে কেন্দ্র করেই আমাদের গ্রামীণ স্তরের আমূল পরিবর্তনের জন্য আমাদের যারা জনপ্রতিনিধি, সরকারি আধিকারিক যারা আসবেন তাদেরকে সেখানে দিক নির্দেশনা দেওয়া হবে। তাছাড়া আমাদের গ্রাম উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, সব প্রকল্প মিলে প্রায় 546.79 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের এখানে উদ্বোধন হবে। তার মধ্যে বিভিন্ন গ্রাম উন্নয়ন দপ্তরের যেরকম ইনফ্রাস্ট্রাকচার আছে, সেরকম প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর যারা পেয়েছেন সেই সমস্ত লাভার্থীদেরও সেখানে তাদের হাতে চাবি তুলে দেওয়া, TRLM এর বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করা, প্রধানমন্ত্রী জনমনেরও বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ইত্যাদি সহ মোট 546.79 কোটি টাকার প্রকল্পের কালকে সেখানে উদ্বোধন হবে এবং বিভিন্ন লাভার্থীদের ইতিমধ্যে যারা প্রকল্পের সুবিধা পেয়েছেন তাদের সেখানে কিন্তু সম্মাননা দেওয়া হবে। স্বাভাবিক কারণেই আমি আপনাদের মাধ্যমে আমাদের সমস্ত জনপ্রতিনিধিদের আগামীকাল সকাল 11টার মধ্যে সবাই যেন মাঠে প্রবেশ করে এবং সবার উপস্থিতিতে আমাদের এই সম্মেলন প্রথমবারের মতো যা আয়োজিত হচ্ছে, যেটা একটা ঐতিহাসিক সন্ধিক্ষণ, ঐতিহাসিক অধ্যায়ের রচনা হতে যাচ্ছে। আমি সবাইকে সময় মতো উপস্থিত থেকে এই সম্মেলনকে সফল করার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি এবং আপনাদেরকেও আমি আমন্ত্রণ জানাচ্ছি। আপনারাও সমস্ত সাংবাদিকরা আমাদের
এই সম্মেলনে উপস্থিত থাকবেন এবং এই সম্মেলন থেকে আমরা বিকশিত ভারতের জন্য বিকশিত গ্রাম গঠন করার জন্য যে বার্তা আমরা সমগ্র ত্রিপুরাবাসীর কাছে পৌঁছে দিতে চাই, আপনাদের উপস্থিতির মধ্য দিয়ে আপনাদের মাধ্যমে সেই বার্তা আমরা পৌঁছে দিতে চাই। তাই আপনাদেরকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই সম্মেলনে কালকে উপস্থিত থাকার জন্য, এবং সমগ্র আমাদের যারা জনপ্রতিনিধি তাদের মধ্য দিয়ে এই প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে বিকশিত ভারতের পাশাপাশি নতুন ত্রিপুরা বিকশিত গ্রাম গঠন হবে, এই আশা এবং আমি এই বিশ্বাস আমি অর্পণ করছি। সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বিষয়বস্তু এখানেই শেষ করছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, প্রথমে আমি সমস্ত সাংবাদিক বন্ধুদের আমি নমস্কার জানাবো, এবং কালকে আগামীকাল ত্রিপুরা রাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো যে বিশাল জনপ্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের আগরতলার এই স্বামী বিবেকানন্দ ময়দানে, তার জন্য আমি সমগ্র ত্রিপুরাবাসীকে আমি অভিনন্দন জানাবো, আমি শুভেচ্ছা জানাবো। আপনারা সবাই জানেন যে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী 2047 সালে আমাদের সামনে বিকশিত ভারত গঠন করার সংকল্প রেখেছেন। এই বিকশিত ভারত 2047 সালে গঠন করার লক্ষ্যে বিকশিত গ্রাম গড়ে তোলার জন্য বিকশিত ভারত জি রাম জি 2025 আইন প্রণয়ন করেছেন। সুতরাং বিকশিত ভারত 2025 জি রামজি 2025 এই আইন প্রণয়নের এই শুভ মুহূর্তে তাকে সামনে রেখে, যার মধ্যে 125 দিনের যে গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে যে কাজের গ্যারান্টি রাখা হয়েছে, সে উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পাশাপাশি আমাদের গ্রাম উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন, এছাড়া আমাদের পঞ্চায়েত দপ্তর এবং গ্রাম উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই বিভিন্ন প্রকল্পের যারা সুবিধা পেয়েছেন এ ধরনের বিভিন্ন লাভার্থীদের সম্মাননা আগামীকাল আমাদের এই জনপ্রতিনিধি সম্মেলনে এখানে দেওয়া হবে। তো আমাদের এই বিশাল কর্মসূচি আমাদের ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আমি যতদূর জানি প্রথমবারের মতো হতে যাচ্ছে, এবং এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ এবং ঐতিহাসিক কর্মসূচি, যেখানে আমাদের গ্রাম পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে আমাদের বিধায়ক, আমাদের ত্রিপুরা সরকারের মন্ত্রীগণ এবং আমাদের সাংসদগণ কালকে এই মাঠের মধ্যে এই জনপ্রতিনিধি সম্মেলনে এখানে উপস্থিত থাকবেন। আমাদের এই জনপ্রতিনিধি সম্মেলনে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন, ওনার বক্তব্য উপস্থাপন করবেন। এছাড়া উদ্বোধক হিসাবে আমাদের এই জনপ্রতিনিধি সম্মেলনে উপস্থিত থাকবেন আমাদের ভারত সরকারের গ্রাম উন্নয়ন, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শিবরাজ সিং চৌহান মহোদয়। আমাদের এই সম্মেলন একটা গুরুত্বপূর্ণ সম্মেলন। মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্দেশ্যে বিকশিত গ্রাম গড়ে তোলার জন্য এই আইন নিয়ে এসছেন, এই সম্মেলনের মধ্য দিয়ে গ্রামীণ স্তরে আমাদের দ্বারা জনপ্রতিনিধি যারা আছেন, যারা সরকারি আধিকারিক আছেন, যারা সেটার বাস্তবায়ন করবেন গ্রামীণ পর্যায়ে, তারা কিভাবে আমাদের গ্রামকে বিকশিত করার জন্য, গ্রামীণ মানুষের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, প্রত্যেকটা গ্রামকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য, প্রত্যেকটা গ্রামীণ মানুষকে স্বনির্ভর করে গড়ে তোলার জন্য কিভাবে এই জি রাম জিকে তার বাস্তবায়ন ঘটাবেন, যারা এর সাথে যুক্ত এই ধরনের গ্রামীণ জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিকদের এই সম্মেলনে ডাকা হয়েছে, এবং সেটাকে তার সঠিক বাস্তবায়নের জন্য তাদেরকে এই সম্মেলনের মধ্য দিয়ে বিভিন্ন দিক নির্দেশনা তাদেরকে দেওয়া হবে। আমরা জানি যে এর আগে মনরেগা ছিল, কিন্তু মনরেগার
দ্বিতীয় ধাপ, তার পরবর্তী ধাপ হচ্ছে আমাদের এই জি রামজি যে নতুন আইন এসছে। সুতরাং মনরেগার যে ধরনের ঘাটতি ছিল সেগুলোকে সংস্কার করে বর্তমান যুগোপযোগী এবং বর্তমান যুগে গ্রামীণ যে অর্থসামাজিক স্থিতি সেই স্থিতি অনুসারে এবং বর্তমান গ্রামীণ মানুষের যেই চাহিদা সেই চাহিদা অনুসারে কিন্তু আমাদের মনরেগাকে পুনঃসংস্কার করে আমাদের এই জি রামজি আনা হয়েছে। সুতরাং মনরেগা এবং জি রামজি কিন্তু একে অপরের বিরোধী নয়। যে মনরেগার পুনঃসংস্করণ হচ্ছে আমাদের জি রামজি, যা আগামী দিনে আমাদের গ্রামীণ যে অর্থসামাজিক স্থিতি সেটার আমূল পরিবর্তন সেখানে আনবে। কারণ আমরা জানি যে মনরেগা যখন আনা হয়েছিল 2005 সালে, সেই সময়কার ভারতবর্ষের যে অর্থসামাজিক গ্রামীণ স্তরের স্থিতি ছিল, আজকের সেই জায়গাতে স্থিতি কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। এই বছর আমরা দেখেছি আমাদের কেন্দ্রীয় সরকারের মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি যে অর্থ বাজেট যেটা আমাদের পেশ করেছেন, সেখানেও 25 কোটি মানুষকে দারিদ্র্য সীমার নিচ থেকে তুলে আনার বাজেটেও সেখানে উনি উল্লেখ করেছেন। ইতিমধ্যে যেটা হয়েছে স্বাভাবিক কারণেই যখন আমাদের মনরেগা আনা হয়েছিল সেই সময় ভারতবর্ষের প্রায় অধিকাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করতেন। তাদের দুবেলা দুমুঠো তাদের পেটে অন্ন যোগানো, তার জন্য তাদেরকে কোনো প্রকার রোজগার